প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইনে ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। গত ক্লাসে আমরা তোমাদের চতুর্দশ অধ্যায় উচ্চতর গণিতে চতুর্দশ অধ্যায় শেষ করেছিলাম। সম্ভাবনার অনুশীলনী অঙ্ক শেষ করছি। আমি সৃজনশীল অংশগুলো এই অধ্যায় শেষ করার পর ভাবছি তোমার সবগুলো যখন শেষ করবো, রিভিশনের সময় কিছু সৃজনশীল তোমাদেরকে বলে দিব এবং কিছু সলভ করে দিব। এখন আজকে তোমাদের যে সামনে যে প্রিটেস্ট পরীক্ষায় যেটা তোমাদের এখনও করানো হয়নি, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন অধ্যায় 9। এই অধ্যায় 9 আজকে শুরু করব। এখানে সূচকীয় যে তোমার পূর্বে ক্লাসে কম বেশি আইডিয়া ছিল, এই হয়তো ক্লাস 7-এ সূচকের আইডিয়া ছিল যে কোনো কিছুর উপর পাওয়া যায় 2 স্কোয়ার বলি আমরা, 2-এর বর্গ। এখানে 2-কে বলা হয় বৃত্তি আর স্কোয়ারকে বলা হয় সূচক। ওই সূচক থেকে আর লগারিদম লগ থাকবে। এই সূচক লগারিদম এটার টপিকসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা অনেকটা বিপরীত। সূচক আর লগারিদম পরস্পরের বিপরীত, এই জন্য এই আইডিয়াটা এখন থেকে ক্লিয়ার করতে হবে। তো আজকে তোমরা এই অধ্যায় শেষে তোমরা মূলত সূচক অমূলত সূচক এটা বুঝতে পারবে এটা কী জিনিস। এটা বিভিন্ন সূত্রগুলো আইডিয়া জানবা। এদের সম্পর্কগুলো তোমরা হয়তো বা আজকে না জানতে পারলেও যখন লগারিদম অধ্যায় শেষ করব, আজকে হয়তো সূচকীয় ফাংশন আলোচনা করব, আগামী ক্লাস যখন লগারিদম ফাংশন আলোচনা করব তখন হয়তো তোমরা এই সূচকীয় লগারিদমের যে বিপরীত পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবা। তো দেখো, যদি এই একটা পূর্ণ ভগ্নাংশ সংখ্যা হয় বা ভগ্নাংশ বা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, এন এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। আচ্ছা, এটা তোমরা জানো, a টু দি পাওয়ার n বলতে বোঝে a কে n সংখ্যকবার গুণ, অর্থাৎ a যদি a কিউব হয়, a কিউব হলে a গুণ a মানে a 3 বার। যদি a 4 হয় তাহলে a 4 বার। তাহলে যদি a টু দি পাওয়ার n তাহলে a হবে n সংখ্যকবার। তাহলে এখানে n কে বলা হবে a এর ঘাত। এরূপ ক্ষেত্রে a কে বলা হবে নিদান বা বৃত্তি, ইংলিশে বলা হয় বেস, আর n কে বলা হয় ঘাত বা সূচক বা বলা হয় এক্সপোনেন্ট। এখন দেখো, তাহলে সকল এ এর সংজ্ঞা দেখো, যদি a এর পাওয়ার 1 হয় তাহলে এটা হবে a, আর যখন a টু দি পাওয়ার n হয় তাহলে a হবে n সংখ্যক উৎপাদক পর্যন্ত। অমূলত সূচক, মূলত সূচক বলতে যখন সূচক এটা মূলত হয় তো সেটা হবে মূলত সূচক। আর যদি অমূলত হয়, যেমন √3, তোমরা অমূলত সংখ্যা জানো, সপ্তম শ্রেণীতে তোমরা অমূলত আইডিয়া পেয়েছ। তোমাদের নবম দশমের সাধারণ গণিতের মধ্যে প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার মধ্যে √5 একটি অমূল্য সংখ্যা, √3 একটি অমূল্য সংখ্যা। ওই যে অমূল্য সংখ্যাগুলো, তোমরা যে অমূল্য সংখ্যার যে আইডিয়া পাইছ, ওই অমূলত সংখ্যার যে আইডিয়া, সেই আইডিয়া যে সংখ্যাগুলো যদি সেই সংখ্যাগুলো কোনো সূচকে হিসেবে ব্যবহার হয় তো সেটা হবে অমূলত সূচক। দেখো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তো সমস্যা হবে a টু দি পাওয়ার m প্লাস n। বৃত্তি যখন সমান হয়, যখন বৃত্তির সমান হয় তা পাওয়ারগুলো যোগ হয়। তো অবশ্যই মনে রাখবা, সূচক এটা মৌলিক সূত্র বলা হয়। বৃত্তির সমান হলে গুণের বেলায় পাওয়ার যোগ, ভাগের বেলায় বিয়োগ হয়। মূলত এই সূত্রটাকে সূচকের মৌলিক সূত্র বলা হয়। তো উদাহরণ 1, এগুলো তোমরা এমনিতে আশা করে পারবা। ভাগের বেলায় বিয়োগ, গুণের বেলায় যোগ হয়, এটা তোমার আইডিয়া তেমন কঠিন কিছু না, পারবা। 6 নম্বর দেখো, a স্কোয়ার b কিউব এর উপর হোল পাওয়ার 5, যখন পাওয়ার যখন পাশে তো গুণ হবে, তাহলে 2-এর সাথে 5 গুণ, 5 দিয়ে গুণে 10, 3-এর সাথে 5 গুণ, তো 3 5 15, তাহলে a টু দি পাওয়ার 10 b টু দি পাওয়ার 15। উদাহরণ 2 দেখো, যে কোনো সংখ্যার পাওয়ার, যদি যে কোনো সংখ্যার সূচক যদি 0 হয়, ঘাত যদি 0 হয় সেটার মান হবে 1। আর যদি ইনভার্স হয়, যেমন 7 টু দি পাওয়ার -2, যখন -2 হয় তখন এটা হবে তোমার, এটাকে ইনভার্স বলা হয়। এটা হবে তোমার 1 ডিভাইডেড বাই ওই যে সংখ্যাটা, 7 স্কোয়ার, কিউব থাকলে 7 কিউব, তাহলে ইনভার্সের কাজটা লেগে এটাকে 1 ডিভাইডেড বাই হয়ে যাবে। দেখো, তাহলে আমার সূত্র দেখো, এখানে সূত্রগুলো লিখে দিলাম। মূলের ব্যাখ্যা, মূল বলতে কি বোঝায় দেখো, তোমরা যেমন শিখছো x স্কোয়ার সমান 4, এখানে বলা হবে এক্সের বর্গ 4 যদি হয়
তাহলে এখানে এক্সের মূল বের হবে 2টা। তো মূলত এটা বলা হবে মূল। এখন এটা বলে n-তম মূল, যখন n এর মান 2 হয়, n এর মান 2 বলা হবে বর্গমূল, 3 হলে বলা হবে ঘনমূল, 4 হলে অন্য নামগুলো আছে। তো তোমাদের মূলত মূল, বর্গমূল আর ঘনমূল এই দুইটা মূলত শেখানো হয় পরবর্তী ক্লাসে, অর্থাৎ একাদশ দ্বাদশ তোমাদের a⁴ x⁵ তখন আসতে পারে। তো দেখো -27 ঘনমূল -3 অর্থাৎ -3³ এটাকে সংজ্ঞা যদি আনো তুমি, যদি n বিলংস টু n হয় এবং n এর মান 1-এর চেয়ে বড় হয় এবং a বিলংস টু r হয়, যদি এমন x বিলংস টু r থাকে যেন x⁴n সমান a হয়, তবে সেই x কে a এর একটি n-তম মূল বলা হয়। কয়েকটি প্রয়োজনীয় তথ্য, দেখো, যদি a⁴x সমান 1 হয় তাহলে এখানে x = 0 হবে, যেখানে শর্তটা কি, শর্ত হবে তোমার a এর মান 0-এর চেয়ে বড় এবং a এর মান 1 হতে পারবে না। যদি a⁴x এর মান 1 হয়, যেখানে a এর মান 0-এর চেয়ে বড় এবং x ≠ 0 হয়, তখন a হবে 1। যদি a⁴x = a⁴y হয়, যদি বৃত্তির সমান হয়, তাহলে বৃত্তির সমান হলে পাওয়ারের সমান, তাহলে x = y হবে। তাহলে x = y হবে তখনই, খেয়াল রাখবা, যখন তোমার বৃত্তির সমান হয়। কিন্তু বৃত্তির ক্ষেত্রে লিখা সেটা অবশ্যই 0-এর চেয়ে বড় হতে হবে, বৃত্তগুলো অবশ্যই 0-এর চেয়ে বড় হতে হবে এবং 1 হইতে পারবে না, 1-এর ক্ষেত্রে হবে না, 1 ছাড়া এবং 1-এর চেয়ে বড়, 0-এর চেয়ে বড়। যদি a⁴x এবং b⁴x হয়, অর্থাৎ a আর b যদি বৃত্তিগুলা ডিফারেন্স হয় আর যদি মানে ভিন্ন হয়, আর যদি পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো যদি সমান হয়, তো সেক্ষেত্রে তোমার বৃত্তিগুলো অর্থাৎ সমান হবে, a আর b সমান হবে। উদাহরণ 10 দেখো, একটা অঙ্ক এখানে, যদি a⁴b সমান b⁴a হয়, তবে দেখাও যে এটার মান দেওয়া আছে এখানে, a থেকে প্রমাণ করো যে a = 2b হলে b = 2। দেখো, যেহেতু a⁴b সমান b⁴a, তো দেখো তো যদি পাওয়ার চেঞ্জ হয়, তোমরা একটু 9-10-এ যে অধ্যায় তোমার সাধারণ করে শিখছো, x² = 4, এটা পূর্বে ক্লাস শিখছো। x² = 4 হলে পরবর্তীতে লাইন লেখো x = √4 লেখো। এই √4 বলতে বোঝায় 4-এর পাওয়ার 1/2। তো 4-এর পাওয়ার 1/2 হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখো, এখানে যখন তোমার a⁴b এবং b⁴a হয়, তো সেই ক্ষেত্রে এখানে b যদি রাখো তুমি, তাহলে b এর যে পাওয়ারটা a, তাহলে b এর a পাওয়ারটা এখানে হবে 1/a হয়ে যাবে। তাহলে a⁴ হবে তোমার b/a। এখন বাম পক্ষের মানটা লিখলা, বাম পক্ষের মানটা লিখে তোমার b এর মানটা বসায় দাও, যেখানে b এর মান আছে নিচে, b এর মানটা বসায় দাও। দেখো b বসালে এখানে a যদি সমান হয়, তাহলে ভাগের বেলা যদি ভিত্তি সমান হয়, তাহলে পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে। তো পাওয়ারগুলো বিয়োগ হলে 1 - b/a, 1 - b/, তো সেক্ষেত্রে দেখো তো যদি গুণ করো, 1 - b/a যদি a/b-কে গুণ করো, তাহলে একটা হবে তোমার a/b আর একটা হবে তোমার -1। এখন বলছো যদি এই থেকে প্রমাণ করো, এই যেটা প্রমাণ করলাম, এই থেকে প্রমাণ করো যে a = 2b হলে b = 2 হবে। তাহলে এখানে a এর মান তোমার যেটা পাইছো, এই প্রদত্ত যে প্রমাণটা পাইছো, এই প্রমাণ থেকে যে মানটা a এর মান 2b বসায় দাও। তো a এর মান যদি 2b বসায় দাও, তো সব ক্ষেত্রে 2b বসাও। দেখো 2b বসাইলে দেখো এখানে 2b/b পাওয়ার 2b/b, আবার 2b পাওয়ার সব দিকে বসাইলে তোমার এখানে b আর b ক্যান্সেল হবে, থাকবে শুধু 2। এখানে b আর b ক্যান্সেল থাকবে 2, তো 2 পাওয়ার 2²। আর এখানে b ক্যান্সেল হবে 2 - 1, তো শুধু 2 থাকবে। তাহলে 2b পাওয়ার 1 আর এখানে থাকবে শুধু 2²। তাহলে 2b = 4 হবে, b = 2 হবে। তাহলে b = 2 হবে। উদাহরণ 11, এই অঙ্কটা সাধারণত কতে আসে এবং এমসিকিউতে এই অঙ্কটা আসে, সরাসরি মান নিতে বলে। দেখো, যদি x √x
এক্সের পাওয়ার এক্স রুট এক্স, আবার যেটা পাওয়ার সেটা এখানে বৃত্তি হিসেবে ব্যবহার হলো, অর্থাৎ যেটা আগে পাওয়ার ছিল সেটা পরবর্তী লাইনে বৃত্তি, এবং যেটা বৃত্তি ছিল পরবর্তী সেটা পাওয়ার হিসেবে ব্যবহার হয়েছে। যদি এরূপ ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে এক্সের মান কত। তো এক্ষেত্রে খেয়াল রাখবা এক পাশকে ঠিক রেখে এক পাশের মানকে ভাঙবা। আমরা জানি রুট এক্স বলতে বোঝায় এক্সের পাওয়ার 1/2। তাহলে এক্সের পাওয়ার যদি 1/2 বসাও তাহলে দেখো এখানে 1 একদিকে আছে এক্সের পাওয়ার 1, একদিকে আছে এক্সের পাওয়ার 1/2। যখন বৃত্তির সমান হয় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে একটা আছে 1, এটা আছে 1/2, যোগ হয় তাহলে 1 + 1/2 হয় তোমার 3/2। তাহলে এক্স 3/2, এক্সের পাওয়ার 3/2 আবার পাওয়ার এক্স। তো এখন দেখো তো এই দুই পাশ যদি সমান করো, এদিকে বৃত্ত নিয়ে আসো, এক্স টু দি পাওয়ার এক্স আবার হোল পাওয়ার রুট এক্স, আবার এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এক্স হোল পাওয়ার 3/2। তো উভয় পক্ষের বৃত্তি এখানে এক্স টু দি পাওয়ার এক্স, উভয় পাশেরই বৃত্তি হলে এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে যেহেতু বৃত্তির সমান হয় তো পাওয়ারগুলো সমান হবে, তো বলা যাবে রুট এক্স ইকুয়াল টু 3/2। তো রুট এক্স ইকুয়াল 3/2 এখানে যদি বর্গ করো তাহলে এক্সের পাওয়ার হবে তোমার 3/2 হোল ইজ কত 9/4। তাহলে এক্সের মান 9/4। তো আপাতত তোমাদের এই আজকে সূচকে এতটুকু অধ্যায় করছিলাম। আমরা আগামী ক্লাসে সূচকের যে অঙ্কগুলো ছিল, অনুশীলনের যে অঙ্কগুলো, এই অনুশীলনী অঙ্কগুলো আমরা আলোচনা করব। বিশেষ করে তোমাদের অনুশীলনী অঙ্কগুলোতে এগুলা সবগুলোই আলোচনা আগামী ক্লাসে করতে পারলে আমার সুবিধা হবে। এই জন্য আমরা আজকে শুধু বেসিকটা একটু করলাম। আমি আবার দেখো তোমাকে আবার একটু পিছন থেকে আসি। প্রথমে লেগে সূচকটাকে জানবা। সূচক মূলত তোমাদের যেহেতু এটা সাধারণ গণিতের মধ্যে আছে, সেখানে লগারিদমের ফাংশনের বিস্তারিত দেওয়া নেই। এখন বলতেছে সূচকীয় ফাংশনটা কি। দেখো যখন কোনো ফাংশনের ক্ষেত্রে সূচক ব্যবহার হয় তাহলে সেই ধরনের ফাংশন বলা হবে সূচকীয় ফাংশন। এটা বলা হয় ইনডিসিয়াল ফাংশন বলা হবে। মূলত যখন ফাংশনের মধ্যে সূচক থাকবে, যেমন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 = 3, তাহলে এখানে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মান আসতে পারে, কিন্তু এখানে এক্সটা সাধারণ চলক না, এখানে এক্সটা তোমার মূলত পাওয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। তো যখন চলকগুলো যখন পাওয়ার হিসাবে ব্যবহার হয়, সূচক হিসেবে ব্যবহার হয়, এবং সেই ক্ষেত্রে এক্স এই চলকের মানের সাথে সাথে সম্পূর্ণ রাশির মান পরিবর্তন হয়, তো সেই ক্ষেত্রে ওই ফাংশনকে বলা হবে সূচকীয় ফাংশন। তো সূচকীয় ফাংশনের মূল কাজটা হলে গিয়ে সূচকের ব্যবহারটা শেখা। সূচকের ব্যবহার কী হয়, সূচক গুণের বেলা কী হয়, ভাগের বেলা কী হয়, এবং সূচকের যে নানা কৌশলগুলো আছে এই কৌশলগুলো আয়ত্ত করতে পারলে সূচকের ফাংশন অঙ্কগুলো সহজ। মূলত সূচকের মেইন থিমটা এরকম, তোমার সূচকের তোমার যখন চেঞ্জ হয়, যেমন তোমার এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু অর্থাৎ তোমার থাকলো 3, তাহলে এখানে যে এক্স টু দি পাওয়ার 4, এই 4টা এটা বলতে বোঝা হয় যে এক্সের মানটা বের হবে তোমার 4তম মূল বের হবে, অর্থাৎ এই 4টা যখন সাইড চেঞ্জ করবে তখন ওইখানে হবে 3 টু দি পাওয়ার 1/4। আশা করি এটা তোমার সরাসরি করলে হয়তো ভালো হইতো, হয়তো মুখের সাথে তোমার কথার সাথে হয়তো তোমরা অনেকে করতে পারো না। যাই হোক, তোমার আপাতত এতটুকুই রাখো, বই দেখে আর ভিডিওর সাউন্ডগুলো শুনে বা স্ক্রিনে যে আসে সেটা দেখে তোমার আয়ত্ত করো। আমরা তো আশা করি স্কুল যদি খুলে যায় আমরা সরাসরি করাবো। এই পর্যন্ত তোমাদের এখন এভাবেই করো। আর আমরা লাইভ যদি ক্লাসগুলো হয়, জুমে লাইভ ক্লাসগুলো হয়, তো যেগুলো ক্রিটিক্যাল অধ্যায় তোমরা সরাসরি স্ক্রিন থেকে বোঝো নাই বা একটু ইয়েগুলো আছে, সেগুলো আপনারা লিস্ট করে আমরা সেগুলোকেই আমরা লাইভে করাবো। কারণ লাইভে ওই সিলেবাস শুধু তোমাদের সামনে যেহেতু সিলেবাস আছে, প্রি টেস্ট পরীক্ষাতে সিলেবাস কমপ্লিট করার জন্য আমি আগাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্ত। তোমরা সূচকের সার্বিক 9.1-এ যা আছে সব কিছু পড়ে ফেলবা। সব কিছু পড়ে ফেললে তোমার উদাহরণ এই 12 নম্বরটা, উদাহরণ 12 আর বক্সের মধ্যে কিছু কাজ দেওয়া থাকে, অনুশীলনের মধ্যে বক্সে কিছু কাজ দেওয়া থাকে, এই কাজগুলো তুমি নিজেরা করবা। করলে তোমাদের কাছে অধ্যায়টা সহজ মনে হবে।